গলাটা প্রায় ব্যথায় হয়ে গেছে। দেখো সাদিয়া, আমার কথাটা কি শোনো। তোর কি কথা শুনমু? কি শুনাইবার লাগছস আমারে? তোর কি মনে হয় আমি তোর লগে প্রেম লইয়া মস্করা করতাছি? পুরান ঢাকার মাইয়া আমি, আর তুই আমারে কস আমার লগে সম্পর্ক রাখতে পারবি না কেন? কি হইছে তোর, খুইল্লা ক। ছি ছি, কি বলো তুমি এসব? এত মানুষের সামনে তুমি আমাকে কি খোলার কথা বলছো? ওই, বেশি বুঝস কেলা? তোরে কইছি না, কইবি খুইল্লা ক, মানে বিস্তারিত বল। ও আচ্ছা, আমি এবার মনে করলাম কি না কি বলছো। বলছি, তুমি একটু ভালোভাবে কথা বলো। অমন ঢাকায় ভাষায় কথা বলছো কেন? আবে হালা শোন, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, বুঝছো? সুতরাং বেশি রাগ উঠাইস না, যা কইবি ক। দেখো, বাসা থেকে বাবা আমার বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছে। কস কি তুই মাইয়া নাকি যে তোরে বিয়ের জন্য চাপ দিতেছে? চাপ দিলে আমাকেও দিব। আচ্ছা বাদ দে তো, তুই কস নাই যে তোর একটা গার্লফ্রেন্ড আছে? তুমি তো জানোই আমার বাবা খুব রাগী মানুষ। তার সামনে আমার প্রেমের কথা বলার সাহস নেই। আর সব থেকে বড় কথা হলো, বাবা বলেছে ঢাকার মেয়ের সাথে আমার বিয়ে দেবে না। বিয়া দিব না তো তুই আমার লগে প্রেম করছিলি গেলা? এটা ক। আরে রাগ করো কেন? বাবা বলেছে মেয়ে দেখতে, আর আমি দেখলে কি বলে দেবো নাকি যে আমি বিয়ে করব? শোনো, কালকে আমি গ্রামের বাড়িতে যাব। বাবা বলেছে মেয়েকে দেখতে যাবে, আমাকেও যেতে হবে। সেখানে গিয়ে বলে দেব আমি আমার পছন্দ হয়নি, তাহলে তো হয়ে গেল। আচ্ছা ভালো কথা। আর শোনো, এইবার গ্রাম থেকে আহনের পর আমরা দুজনে বিয়া কইরা ফেলমু। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। আগে আসি, আমার কাজ আছে। গ্রাম থেকে আসার পর দেখা হচ্ছে। ভালো থেকো, আর নিজের শরীরের প্রতি যত্ন নিও। সোজা ভালোভাবে যেও, আর ফোন করো, ঠিক আছে? আমি শুধু মাথাটা ঘুরে আচ্ছা বলে হোস্টেলে চলে আসলাম। এবার চলুন আপনাদের সাথে পরিচয় পর্বটা সেরে নেই। আমি শ্যাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আর যার সাথে কথা হচ্ছিল সে আমার গার্লফ্রেন্ড সাদিয়া। আমরা দুজনেই ক্লাসমেট। কোনোভাবে পরিচয় হয়েছিল, সেটা না জানলেও আপনাদের চলবে, পরে জানতে পারবেন। আসলে ওকে গার্লফ্রেন্ড বললে ভুল হবে, পুরাই একটা প্যারা। প্রেম করে কিনা জানি না, তবে সবসময় শরীরের অঙ্গভঙ্গি আমার কাছে পছন্দই হয় না, যার ফলে ওর থেকে দূরে থাকার চেষ্টা করি। হুট করে ব্রেকআপ করতে পারছি না। দেখলেনই তো কেমন ডেঞ্জারাস মেয়ে। তবে বিয়ের বিষয়টা সত্য, বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিছুতেই মানছে না। বলেছিলাম পড়াটা শেষ করে না হয় বিয়েটা করে নেব, কিন্তু তার হচ্ছে না। কালকে বাড়িতে যাবার পর মেয়ে দেখতে যাব। আবার অন্য দিক দিয়ে ভাবলেও সাদের হাত থেকে বাঁচাও যেতে পারে। বিয়েটা করলে মেয়েটা আমার সমবয়সী, বাবা কখনোই মেনে নেবে না। তার উপর ঢাকার মেয়ে, বাবা তো সহ্য করতে পারবে না। সাদিয়াকে আমি বন্ধু হিসেবে নিতাম প্রথম দিকে, কিন্তু সে হয়তো আমাকে বেশি কিছু ভাবতো, অনেকটা কেয়ারও করতো, যার ফলে ওর সাথে রিলেশন হয়ে যায়। তবুও নিজেকে ওর থেকে যথেষ্ট দূরে রাখি। সাদিয়াও বুঝে, কিন্তু কিছু বলে না। মাঝে মাঝে ওর ভাবভঙ্গিতে মনে হয় ও হয়তো আমার সাথে মজা করছে। হুট করে একদিন বলে দেবে যে আমি তোর সাথে মজা করছিলাম। সে যাই হোক, অনেক কথা হলো। হোস্টেলে এসে নিজের জামাকাপড় গুছিয়ে প্যাক করে রেখে দিলাম। প্রায় 6 মাস পর গ্রামে যাব। আসলে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল, তাই আর বাড়িতে যাওয়া হয়নি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে হালকা নাস্তা করে বের হয়ে পড়লাম। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। আগের বাসটা 10 মিনিট আগেই ছেড়ে চলে গেছে। আবার নতুন করে বাস ছাড়তে প্রায় আরও 30 মিনিট লাগবে। কি আর করার, বাসে উঠে বসে আছি। এমন সময় সাদিয়ার ফোন। হ্যালো। কোথায় তুমি? আমি তো বাসে বসে আছি। ও, বাস কি ছেড়েছে? না, আরও 10 মিনিট পর ছাড়বে বলেছে। ও আচ্ছা, ভালোভাবে দেখে শুনে যেও। আর শোনো, তাড়াতাড়ি ফিরে এসো। হুম। আর শোনো, যদি শুনি যে বিয়া কইরা ফেলছস, তাইলে কি করবো তুই ভাবতেও পারবি না, বুঝছস? হ্যাঁ। আচ্ছা রাখলাম, পৌঁছে ফোন দিবা কিন্তু। বলে ফোনটা কেটে দিল। সকালে ফোন করে থ্রেট দিয়ে দিল। আমি তো বুকের বাঁ পাশে হাত দিয়ে সিটের সাথে হেলান দিয়ে পড়ে গেলাম। মনে হয় যেন হার্ট অ্যাটাক হয়েছে। কথাটা শুনে যেন সত্যি সত্যি হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। ভাই ভাই কি হয়েছে আপনার? মরে গেছেন না কিছুক্ষণ পরে মরবেন? অমন করে পড়লেন কেন? কথাটা শুনে যেন সত্যি সত্যি হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। কি বলে মরে গিয়েছি না কিছুক্ষণ পর মরবো? পাগল নাকি লোকটা? না ভাই, কিছু হয়নি, এমনিতে একটু হেলান দিয়েছিলাম। ও আচ্ছা। হুম। বাসটা ছেড়ে দিল। জানালা দিয়ে একভাবে বাইরের দিকে তাকিয়ে ব্যস্ত শহরটাকে দেখছি। বাসায় পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লাগবে। যদি রাস্তায় জ্যাম না থাকে তো আরও আগে পৌঁছে যাব। তাই চোখ বন্ধ করে ঘুমানোর ট্রাই করলাম। বাড়িতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেল। ঘড়ির কাঁটায় 3টার আশেপাশে বাজে। মা তো আমাকে দেখে বেজায় খুশি।
তুই পচা, বাড়িতে আসতেই চাস না। হুম। কি করব বলো, পরীক্ষা ছিল যে, সেজন্য আর আসা হয়নি। আচ্ছা বাদ দে, এবারে এসেছিস যখন 10 দিন আগে যেতে পারবি না। তোকে তো বিয়ে করিয়ে তবেই পাঠাবো। কি শুরু করলে বলো তো মা? আসতে পারলাম না, আর তার আগে বিয়ের কথা শুরু করে দিলে। আমিও তো কিছু বুঝি না। তুই বাড়িতে থাকিস না, তোর বাবাও সারাদিন বাজারে থাকে, আমাকে একা একা বাড়িতে থাকতে হয়। তাই এখন বিয়ে করে সোজা বৌমাকে নিয়ে আসবো, কথা তো বলা যাবে। ধুর, আমি এসব এখন বিয়েটা করতে পারবো না। আগে পড়াটা শেষ করে নেই, তারপর না হয় বিয়ে করব। তাছাড়া বিয়ে করে বউকে খাবো কি? কেন, বউ কি রাক্ষস? তাছাড়া আমাদের কম আছে নাকি? তোর ভালো লাগে না সব সময় বিয়ে বিয়ে। চুপ, আর একটা কথা বলবি না, যা ফ্রেশ হয়ে আয়। হুম, কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে চলে আসলাম। কেমন লাগে বলুন তো, বাড়িতে আসতে না আসতে বিয়ের কথা শুরু করে দিছে। রাতে বাবা বাসায় আসলে একসাথে খেতে বসলাম। সিয়াম শোন, আসছিস যখন, এবার তোকে বিয়ে না দিয়ে যেতে দিচ্ছে না। তোর আম্মু আমাকে সবসময় বলে ছেলেকে বিয়ে দাও না কেন, একটা বৌমা আনো। তাই ভাবছি কালকে তুই আমার সাথে মেয়ে দেখতে যাবি। কালকে যাব মানে? কিন্তু বাবা আমি তো। আমি তো কি, কোনো মেয়েকে ভালোবাসিস? না মানে না মানে কি বল। কিছু না, বলছিলাম বিয়েটা আরও পরে করলে হয় না? যদি বলো তো আমি মেয়ে দেখতে যাওয়ার জন্য রাজি আছি, কিন্তু বিয়ে পরে করলেও তো হয়। চুপ, বেশি কথা বলবি না, তোকে যা বলা হবে তাই করবি, ঠিক আছে? কিছু না বলে মাথা নিচু করে হ্যাঁ সূচক জানালাম। জানি তারা আমার কোনো কথাই শুনবে না। ওদিকে সাদিয়াও ফোন দিয়েই চলেছে, মা বাবার জন্য ধরতে পারছি না। কি হলো, তোর ফোন বাজছে, ধরছিস না কেন? না, তেমন কোনো জরুরি ফোন না, আমার বন্ধু ফোন দিয়েছে। খাওয়া শেষ করে ফোন দেব। ও আচ্ছা। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। ওই, ফোন ধরতে এতক্ষণ লাগে? কখন থেকে ফোন দিচ্ছি? আরে বাবা ছিল যে সাথে, তাছাড়া আমি তখন খাচ্ছিলাম। ও, তা কেমন আছে তোমার বাসার সবাই? ভালো আছে। কি করো? কি করব, বসে আছি। আগে বলো, পৌঁছে আমাকে ফোন দাওনি কেন? অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়েছিলাম কিছুক্ষণ। ও আচ্ছা, রাখলাম, আম্মু আসছে। এই শ্যাম, কি হলো, উঠিস না কেন? ওঠ। কি হয়েছে, সকাল সকাল ডাকছো কেন? চুপ, কোনো কথা হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব, তোর বাবা নিচে অপেক্ষা করছে। মেয়ে দেখতে মানে কি? তোমরা যাও, আমি পারবো না। পারবি না মানে? তোর বাবাকে ডাক দিব? আবার বাবাকে ডাকতে যাবে কেন? কালকে আসলাম আর আজকে মেয়ে দেখতে যাবো? 2 দিন বাদে যাই। বেশি কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তো। ঠিক আছে, যাচ্ছি, তবে একটা শর্ত। কি? মেয়েকে যদি পছন্দ না হয় তো বিয়ে করব না। আচ্ছা, না করলি? বাথরুমে এসে একটা ভয়ঙ্কর হাসি দিলাম। ওখানে যাব, মেয়ে দেখে বলে দেব মেয়েকে আমার পছন্দ হয়নি। ব্যাস, আমার কাজ হয়ে গেল। তারপর আবার নিশ্চিন্তে ঢাকায় চলে যাব। আহ, কি শান্তি। ফ্রেশ হয়ে রেডি হয়েই বের হয়ে পড়লাম। তারপর গাড়িটা একটা দোতলা বিশিষ্ট বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়ি থেকে বেশ সুন্দর জায়গাটা। বাড়ির ডান পাশে রয়েছে বেশ সুন্দর কিছু ফুল গাছ। বাড়িটার ভিতরে বসে আছি। মেয়েটা নাকি তার রুমে বসে আছে, মানে রেডি হচ্ছে। অসহ্য লাগছে, কখন আসবে আর কখন না বলে তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। সারা ঘরে তাকিয়ে দেখলাম মেয়েটার কোনো ছবি নেই। একটা মেয়ের ছবি আছে, ছোটোবেলার, মনে হয় তাদের ছোটো মেয়ে হবে হয়তো। অনেক অপেক্ষার অবেশন ঘটিয়ে মেয়েকে আমার সামনে আনা হলো। মাথায় ঘোমটা দেওয়া, চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না। মেয়ের মা তার মাথা থেকে ঘোমটাটা সরাতে যেন থ হয়ে গেলাম। একভাবে মেয়েটার দিকে অপলকভাবে তাকিয়ে আছি, সে আমার দিকে অবাক হওয়ার দৃষ্টিতে তাকিয়ে আছে। যা দেখছি তা কি আসলেই সত্য? আমার সামনে বসে আছে আমার এই প্রাক্তন প্রেমিকা নীলা, যে কিনা 2 বছর আগে আমাকে একা নিঃশেষ করে চলে গিয়েছিল। নিজের মাথার উপর যেন সেই 2 বছর আগের চিন্তা ঘুরপাক খাচ্ছে, যখন তার সাথে জমিয়ে প্রেম করেছিলাম। কি রে শ্যাম, কি হলো তোর? হ্যাঁ, না না না, কিছু না। কি হয়েছিল তোর? অমনভাবে কথা বলছিলি কেন? কোনো সমস্যা? না মা, কিছু হয়নি। আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, আমি চলে গেলাম বলে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাথাটা কোনোভাবেই কাজ করছে না। সেই চিরচেনা মুখ, কাজল কালো ঠোঁট, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক বারবার বেশি উঠছে। কোনোভাবে বাড়িতে এসে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। মা বাবা আসলেন কিছুক্ষণ বাদে। শ্যাম, কি হলো তোর? এভাবে চলে আসলি কেন? এমনি ভালো লাগছিল না আর। আর কি? আমি বিয়েটা করতে পারবো না। পারবি না কেন? মেয়েটা তো দেখতে সুন্দর। তবু আমি পারবো না। কেন পারবি না? তাছাড়া আমরা তো আরও আজকে তোর বিয়ের দিন তারিখ ঠিক করে আসলাম। বিয়ে ঠিক করে আসলে মানে কি? আমাকে জিজ্ঞাসা করবে না?
ও তো কিছু জানি না। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, সুতরাং তোর বিয়েটা হচ্ছে। দেখ, তোর বাবার ও আমাদের মান সম্মানের বিষয়। ধুর, আচ্ছা বাদ দে, ভালো না লাগলে ঘুমিয়ে পড়। বলে মা রুম থেকে বের হয়ে গেল। কিছুই বুঝতে পারছি না যে নীলা 2 বছর আগে আমাকে রেখে চলে গিয়েছিল, সে কিভাবে আমার সাথে বিয়ে করার জন্য রাজি হতে পারে? নাকি এটা তার অন্য কোনো ছলনা? না, আমি বিয়ে কখনোই করতে পারবো না। যেভাবেই হোক আমি বিয়েটা করতে পারবো না। পরদিন সকালে নিজের ব্যাগ গুছাচ্ছি, তখন মা আসলো রুমে। কি রে সিয়া, ব্যাগ গোছাচ্ছিস কেন? মা, আমাকে আজকে ঢাকা যেতে হবে, বিকেলে খুব জরুরি একটা পরীক্ষা আছে। মানে কি, তোর না কয়েকদিন পর বিয়ে, আর তুই আজকেই ঢাকা যাবি? জরুরি পরীক্ষা আছে, না দিলে আমাকে সামনে পরীক্ষা দিতে দেবে না। সত্যি পরীক্ষা আছে নাকি মিথ্যে বলছিস? আজব, তোমাকে কেন মিথ্যা বলতে যাব? বিয়ের জন্য চলে যাচ্ছিস না তো? আরে বাবা না, বিয়ের আগেই চলে আসবো। দেখিস তোর বাবার সম্মানটা নষ্ট করিস না। আচ্ছা, বলে বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির মাঠে বসে আছি। কি হয়েছে তোমার? পরশু ঢাকা থেকে গেলে আর আজকেই চলে আসলে? না, কিছুই হয়নি, কিছু না হলে তুমি চলে আসলে কেন? এমনি। মানে কি, কোনো কারণ ছাড়া আসছো নাকি? বলো না কি হয়েছে। কোনো পার্সোনাল ম্যাটার নাকি? আমাকে বলা যায় না? আসলে মা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো? বাড়িতে যাবার সাথে সাথেই বিয়ে ঠিক করে ফেলেছে? হুম। ঠিক করেছে তো ভালো কথা, কিন্তু চলে আসলে কেন বিয়েটা না করে? তাতে কি, আমার বিয়েটা হয়ে গেলে তুমি খুশি হতে? অমন করে বলছো কেন? বাড়িতে গেলে তো বিয়ে করার জন্য, আর না করে আসলে তাই বললাম। সাদিয়া প্লিজ, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা বলবা তো তোমার কি হয়েছে? সেই আসার পর থেকেই দেখে আসছি মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছো। আচ্ছা সাদিয়া, তোমাকে কিছু কথা বলবো, মন খারাপ করবে না তো? মানে কি বলবে? কোনো খারাপ কিছু না তো? তেমন কিছু না, তবে আজ কেন জানি না তোমাকে আমার কথাগুলো বলা উচিত, না হলে নিজের কাছে কেমন যেন এক অজানা অনুভূতি কাজ করছে। কি কথা? তোমার বাড়ি থেকে তো আবার সত্যি তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আর তুমি রাজি হয়ে যাওনি তো? আরে তেমন কিছু না, অন্য কথা। কি সবটা বলবা তো, অত পেঁচানোর কি আছে? তোমার সাথে রিলেশনে জড়ানোর আগে আমি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে ছিলাম। কথাটা বলেই সাদিয়ার দিকে তাকালাম। মানে কি বলছো তুমি? দেখো, আমার সাথে কিন্তু ফাজলামি করবা না। ফাজলামও করছি না, যা সত্যি সেটাই বলছি। শুধু কি একটা মেয়ের সাথে রিলেশনে ছিলি নাকি আরো মেয়ে আছে? দেখো সাদিয়া, রাগ না করে আগে আমার কথাটা তো বলতে দিবে। কি কথা শুনবো তোর? আমি তো মনে করেছিলাম তুই ভালো, তাই তোর সাথে রিলেশনে জড়িয়েছিলাম। শেষমেশ তুই কিনা আমাকে ধোকা দিলি। তুমি আমাকে যেমন ভাবছো ঠিক তেমনটা নয়। কি তেমনটা বল? আর কয়টা মেয়ের জীবন নিয়ে খেলা করেছিস? আগে আমার পুরো কথাটা শোনো, তারপর যদি তুমি মনে করো যে আমি খারাপ, তাহলে যা বলবে আমি তাই করব। ঠিক আছে, বলো। আমি 10ম শ্রেণীর ছাত্র, সামনে এসএসসি পরীক্ষা। বেশ ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েছি, যেভাবেই হোক ভালো রেজাল্ট করতে হবে। পরীক্ষার প্রথম দিন খুব সকালে ঘুম থেকে উঠে ভালোভাবে নিজের পড়াটা শেষ করেই পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম। আম্মু, কোথায় গেলে তুমি? আসছি। তাড়াতাড়ি, আজকে প্রথম দিন, তাড়াতাড়ি যেতে হবে, সিট খুঁজতে হবে তো। আরে বাবা, আসছি। বলে আমার রুমে চলে আসলো, হাতে প্লেটের মধ্যে কিছু খাবার নিয়ে। আচ্ছা তাড়াতাড়ি হা কর, রেডি হতে থাক আর আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা আম্মু, আমি রেডি, গেলাম। ভালোভাবে যা, আর সব কিছু দেখে শুনে তারপর লেখা শুরু করবি। খেয়াল রাখিস কেউ আবার নকল এনে অন্যের পায়ের নিচে ফেলে দেয়। মাঝে মাঝে নিজের খেয়াল রাখিস, ঠিক আছে? আচ্ছা মনে থাকবে, আমি গেলাম। বলেই বাসা থেকে বের হয়ে চলে আসলাম। হল পড়েছে আমাদের স্কুল বাদে অন্য একটা স্কুলে। আগে তেমন যাওয়া হয়নি সেদিকে, চিনিও না তেমন কিছু। সারাদিন বাড়িতে থাকলে যা হয় আর কি। স্কুলে আসার পর নিজের সিট নাম্বার খুঁজতে গিয়ে অবস্থা প্রায় নাজেহাল। শুনেছিলাম আমাদের সাথে নাকি ওখানকার গার্লস স্কুলের মেয়েরা পরীক্ষা দেবে, তাই আগের থেকে পরিপাটি হয়ে এসেছি, যদি কোনো মেয়ের সাথে পরিচয় হওয়া যায় ওই আর কি। ক্লাসের ভিতরে বসে আছি, অনেক মেয়ে পড়েছে, কোনটা রেখে যে কোনটার সাথে পরিচিত হব ভাবতে পারছিলাম না। সব বন্ধুদের পাশের সিটে একটা করে মেয়ে পড়েছে, আমার সিটের পাশেও কারো নাম্বার আছে, তবে সে আসেনি। দোয়া করি যেন কোনো এক সুন্দরী মেয়ে আমার পাশে বসে। পরীক্ষা প্রায় শুরু হওয়ার পথে, তবে আমার পাশে যে বসবে সে আসেনি। কিছুক্ষণ বাদে স্যার আসলেন ক্লাসে। মনে মনে আফসোস করতে থাকলাম, শালার কি কপাল, স্কুলে থাকতে তো কোনো মেয়ে ছিল না,
এখানে মনে হয় হবে না। স্যার ভেতরে আসবো? কণ্ঠটা শুনে দরজার দিকে তাকিয়ে দেখি এক মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। চোখে গোল ফ্রেমের চশমা, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। দেখে যেন মেয়েটার দিকে হাওয়ায় তাকিয়ে আছি। পুরো ক্লাসে একবার চোখ বলে নিলাম কোথাও কোনো সিট ফাঁকা আছে কিনা দেখার জন্য। যাক, খালি নেই, তার মানে মেয়েটা আমার পাশে বসবে। আসতে দেরি হলো কেন? স্যার আসতে দেরি হয়ে গেছে, তারপর আবার হলো নাম্বার খুঁজতে গিয়েও দেরি হয়ে গেছে। ঠিক আছে, দেখো তোমার সিট কোনটা। মেয়েটা ক্লাসের ভিতরে প্রবেশ করে আমার পাশে সিটে এসে নাম্বারটা দেখে বসে পড়ল। নিজেকে কিছুটা ঠিক করে নিলাম। হ্যালো। মেয়েটা একবার আমার দিকে তাকিয়ে আবারও খাতা নিয়ে বৃত্ত ভরাট করতে শুরু করে দিল। আসতে দেরি করলেন যে? আপনি কি ঠসা? স্যারকে বললাম শুনতে পাননি? আর কিছু না বলে নিজের লেখায় মনোযোগ দিলাম। বুঝতে পারছি সুন্দর হওয়ার জন্য কিছুটা অহংকার আছে তার মধ্যে। প্রথমে 2টা পরীক্ষা বেশ ভালোভাবে দিয়েছে। 2 দিন মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, তাই আর কোনো কথা বাড়াইনি। আজকে গণিত পরীক্ষা। প্রশ্নটা হাতে নিয়ে দেখলাম ভালোই, আমার জন্য সহজই হয়েছে। কমন আছে। একভাবে অঙ্ক করছি। মনে হলো পাশের থেকে কেউ যেন আমার পেটে কলম দিয়ে গুঁতো দিল। মেয়েটার দিকে তাকালাম। 3 নাম্বার অঙ্কটা করছেন? প্রশ্ন উঠে ইশারায় জিজ্ঞাসা করলো। আমিও হ্যাঁ সূচক জানালাম। প্লিজ আমাকে একটু দেখান। আমি সেদিকে না তাকিয়ে নিজের অঙ্ক করায় মনোযোগ দিলাম। অনেক ভালো লাগছে। নিজেকে গর্বিত মনে করছি। সে 2 দিন আমার সাথে কথা বলতে চায়নি, আজ নিজেই বলছে অঙ্কটা দেখাতে। আর চোখে তাকিয়ে দেখলাম মেয়েটা তার কলমের খাপড়ে কামড়িয়ে আলু ভর্তা বানিয়ে ফেলেছে। আর এদিক ওদিক তাকাচ্ছে কারো কাছ থেকে কোনো কিছু দেখা যায় কিনা। বুঝতে পারলাম মেয়েটার অঙ্ক কমন পড়েনি। স্যার অন্যদিকে তাকাতেই মেয়েটাকে ডেকে অঙ্কটা একবার দেখালাম। আর একটু দেখান, হয়ে গেছে, গ নাম্বারের শেষের টুকু। অঙ্কটা দেখে আবারও নিজের পরীক্ষা দেওয়া ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ বাদে আবারও কলম দিয়ে গুঁতা দিল। কি? 6 নাম্বার অঙ্কটা করছেন? হুম। প্লিজ দেখান না প্লিজ। আপনার কি অঙ্ক কমন পড়েনি? না। কি আর করার, একে একে প্রায় 4টা অঙ্ক দেখালাম। পরীক্ষা শেষে ক্লাস থেকে বের হয়ে বন্ধুদের সাথে আলোচনা করছি কে কেমন পরীক্ষা দিল। ধন্যবাদ আপনাকে। কেন? আজকে আপনি না থাকলে তো আমি মনে হয় এবার আর পাশ করতে পারতাম না। না ঠিক আছে। আমি নীলা, আর আপনি? আমি শ্যাম। বলে দুজনে হাত মিলিয়ে হ্যান্ডশেক করলাম। আচ্ছা আসি, ভালো থাকবেন। আপনিও। নীলা চলে গেল। আমি বন্ধুদের সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে পড়তে বসেছি। শ্যাম, পড়া হয়েছে তোর? না, আরও কিছু বাদ আছে। মানে কি, পরীক্ষা দিতে যাবি না? 8টা বাজে। চল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নে। যাও, আসছি। তাড়াতাড়ি রেডি হয়ে পরীক্ষা দেওয়ার জন্য চলে গেলাম। ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছি, সময় হয়নি, তাই গেটও খোলেনি। হাই, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আমাকে আপনি করে বলার দরকার নেই, তুমি আর আমি তো সমবয়সী, তাই তুমি করে বলবা, ঠিক আছে? হুম। আচ্ছা, প্রথম 2 দিন যে কথা বলেছিলাম না, তার জন্য মন খারাপ করো নি তো? আরে না। আসলে কি জানো, আমি কোনো অপরিচিত ছেলের সাথে তেমন বেশি কথা বলি না। ও আচ্ছা। তা আজকের পরীক্ষার প্রস্তুতি কেমন নিয়েছো? মোটামুটি ভালোই। তুমি? ভালো। চলো ক্লাসে যাই, গেট খুলতে আসছে। পরীক্ষা দেওয়ার জন্য ভিতরে গিয়ে বসলাম। একে একে প্রায় সবগুলো পরীক্ষা শেষ। নীলের সাথে প্রায় বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। শেষের দিন পরীক্ষা দিয়ে হল থেকে বেরোচ্ছি। আচ্ছা নীলা, রাগ না করলে একটা কথা বলি? বলো। বলছিলাম আমাদের পরীক্ষা তো শেষ, আবার কখনো কোনো দিন যোগাযোগ হবে কিনা জানি না। যদি তোমার নাম্বারটা দিতে, ভয় নেই, রোজ রোজ ফোন দিয়ে তোমাকে বিরক্ত করব না, মাঝে মাঝে ফোন দেব। আমার কথা শুনে নীলা হেসে উঠল। হাসছো কেন? আমি কি খারাপ কিছু বলেছি? আরে না, এমনি। তুমি কত বোকা। কেন? আরে আমরা তো বন্ধু, নাম্বার চাইছো, ভালো কথা। অত কথা বলার দরকার কি? না মানে মনে করেছিলাম তুমি যদি খারাপ ভাবো। আচ্ছা বাদ দাও, আমি তো তেমন ফোন ব্যবহার করি না, আম্মুরটা মাঝে মাঝে ব্যবহার করি। বরং তোমার নাম্বারটা দাও, আমি যোগাযোগ করব। ঠিক আছে। তাড়াতাড়ি প্রশ্নের এক পাশ ছেড়ে নাম্বার লিখে ওর হাতে দিলাম। আচ্ছা নীলা, আরেকটা কথা বলি? বলো। চলো না, কোথাও থেকে আজকে ঘুরে আসি, তারপর বাসায় যেও। না, বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, নয়তো আম্মু চিন্তা করবে। ও আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দিই। না, আমি চলে যেতে পারবো। আচ্ছা ভালো থেকো, গেলাম। আমিও বাসার দিকে রওনা দিলাম।
নীলার জন্য কেমন যেন খারাপ লাগছে, বুঝতে পারছি না। মনের মাঝে কেমন যেন বিরাজ করছে, মনে হচ্ছে যেন কেউ আমার থেকে দূরে কোথাও হারিয়ে যাচ্ছে, যাকে আর আমি ফিরে পাবো না। পরীক্ষা শেষ হলো আজ 2 দিন হলো, কিন্তু নীলা এখন আমাকে ফোন দেয়নি। বুঝতে পারছি না সে কি পরীক্ষা দেওয়ার পর ভুলে গেল। সারাদিন ফোন হাতে নিয়ে বসে থাকি, এই বুঝি নীলা ফোন দিল। কখনো কখনো যখন অপরিচিত নাম্বার থেকে মিসড কলও আসে, সাথে সাথে ব্যাক করি, এই বুঝি নীলা ফোন দিয়েছে। কিন্তু আশায় সে ঘুরে বালি। সন্ধ্যার দিকে বাসার সাথে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখলাম অপরিচিত একটা নাম্বার। বেশ আগ্রহ নিয়ে কলটা ধরলাম, যদি নীলা হয়। হ্যালো, হ্যালো, কে বলছেন? নীলা বলছিলাম। নীলা, তুমি কেমন আছো? কি হয়েছে তোমার? সেই পরীক্ষা দিয়ে গেলে আর ফোনও দিলা না? কোনো সমস্যা হয়নি তো তোমার? আরে থামো, একেবারে সব কথা শেষ করে ফেলবে নাকি? আগে বলো, ফোন দাওনি কেন? তোমাকে বললাম না এটা আমার আম্মুর ফোন, কথা বলতে সমস্যা হয় সেজন্য। ও, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। কি করতেছো? এই বসে আছি, পরীক্ষা তো শেষ। কোথাও ঘুরতে যাওনি? না, তুমি কোথায়? বাড়িতেই আছি, ভাবছি কালকে মামা বাড়িতে ঘুরতে যাব। ও আচ্ছা। আচ্ছা রাখলাম, আম্মু আসছে। যাক, কিছুটা ভালো লাগছে। অবশেষে নীলার সাথে কথা বলতে পারলাম। নীলার নাম্বারটা জানো নামে সেভ করে রাখলাম। জানি না জানো বলে কখনো ডাকার সুযোগটা পাবো কি না। লিখে রাখায় তো দোষ নেই। তারপর থেকে নীলার সাথে 1-2 দিন পর পর কথা হতো, যা আমার কাছে খুবই বিরক্ত করছিল। মন চাইতো সবসময় কথা বলি, কিন্তু ফোনটা তার মায়ের হয়, তার হয়ে ওঠে না। তাই সিদ্ধান্ত নিয়েছি নীলাকে একটা ফোন কিনে দেব, যাতে সবসময় কথা বলতে পারি। নিজের কাছে জমানো প্রায় 2000 টাকা ছিল। আম্মুর কাছ থেকে এটা সেটা বলে আরও কিছু টাকা নিয়ে একটা সুন্দর দেখে বাটন ফোন কিনে নিলাম নীলাকে দেওয়ার জন্য, যাতে সবসময় কথা বলা যায়। হ্যালো নীলা, কেমন আছো? ভালো, তুমি? ভালো। আচ্ছা, কালকে কি আমরা দেখা করতে পারি? কালকে কিন্তু কেন? এমনি, সেই পরীক্ষা দেওয়ার সময় আমাদের দেখা হয়েছিল, আর দেখা হয়নি তো, তাই আর কি। ঠিক আছে, কালকে বিকেলের দিকে আমরা যেখানে পরীক্ষা দিয়েছিলাম সেই স্কুলের সামনে অপেক্ষা করো। ঠিক আছে। আচ্ছা রাখলাম, আম্মু আসছে। আচ্ছা। মনের মাঝে কেমন যেন এক অজানা অনুভূতি বিরাজ করছে, কেমন যেন করছে আবার কতদিন পর নীলাকে দেখতে পারবো। হয়তো নীলাকে আমি ভালোবেসে ফেলেছি, নয়তো কেন ওর জন্য এত আগ্রহ দেখা করার বা কথা বলার, পাশে থাকার। ভাবছি কালকেই নীলাকে আমার ভালোবাসার কথা বলে দেব। পরদিন বিকেলবেলা সেই স্কুলের পাশে এসে দাঁড়িয়ে আছি। দূর থেকে দেখলাম নীলা আসছে। একটা মেরুন কালারের জামা পরেছে, দেখতে বেশ ভালোই লাগছে। কি ব্যাপার, ওভাবে তাকিয়ে কি দেখছো? না, কিছু না, তোমাকে বেশ সুন্দর লাগছে। আচ্ছা, তাই নাকি? হুম। তা কি জন্য দেখা করতে বললো? দেখা করার জন্য কি কোনো কারণ থাকে নাকি? আছেই তো, বোঝা যাচ্ছে তোমার হাত পেছনে রেখেছো। কেন, কি আছে হাতে দেখি? দেখবে তো। তবে তোমাকে তার আগে একটা কথা বলার ছিল। বলো। আমি বেশি কথা পেঁচানো পছন্দ করি না, যা বলার সোজা সাপটা বলে দিই। বুঝলাম, কি বলবে সেটা তো বলো। নীলা, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? কথাটা বলে নীলার মুখের দিকে তাকালাম, দেখলাম হাসি মুখটা কেমন যেন বিলীন হয়ে গেল। মনে হয় মন খারাপ করেছে। আমি এবার কোনো ভুল করলাম না তো? কি হলো, চুপ করে আছো যে? সিয়াম, আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম, আর তুমি তার এই প্রতিদান দিলে। নীলার কথাটা শুনে মন খারাপ হয়ে গেল। তাহলে কি নীলা আমাকে ভালোবাসে না, শুধুই বন্ধু ভাবে? মাথাটা নিচু করে মন খারাপ করে দাঁড়িয়ে আছি। সব সময় ভালোবাসবে তো? সামনে দাঁড়িয়ে থেকে নীলাই বলল কিনা দেখার জন্য মাথাটা উঁচু করে দেখলাম। কি হলো বলো, সব সময় ভালোবাসবে তো? কথাটা শুনে যেন রবি সিমের মতো আপন শক্তিতে জ্বলে উঠলাম। হ্যাঁ। আচ্ছা এখন দাও, কি এনেছো আমার জন্য দেখি। পেছন থেকে নীলার জন্য আনা ফোনটা বের করে দিলাম। কি আছে এটার ভেতরে? একটা মোবাইল আছে। মোবাইল কিন্তু কেন? যাতে সবসময় তোমার সাথে কথা বলতে পারি। দেখো না, তোমার মায়ের ফোন দিয়ে কথা বলতে সমস্যা হয়। ওলে বাবালে, আচ্ছা ঠিক আছে দাও। চলো একটু একসাথে পাশাপাশি চলি। চলো। নীলের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরির পর ওর বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। তারপর থেকে রোজ ফোনে কথা হতো, তবে বেশি বলতে পারতাম না। কিছুক্ষণ কথা বলার পরই বলতো আম্মু আসতেছে। নীলার মায়ের উপর বেশ রাগ হতো, সবসময় আমাদের কথা বলার মাঝে চলে আসতে চাইবে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 1.5 বছর। ভাগ্যচক্রে দুজনে একই কলেজে ভর্তি হয়েছিলাম। প্রথম ইয়ার ফাইনালে নীলার রেজাল্টটা খারাপ হয়েছিল,
যার জন্য নীলা আমাকে কিছুদিন ইগনোর করে চলেছে। ভাবতাম রেজাল্ট খারাপ করেছে, তাই আমি কিছু বলিনি। কিন্তু বর্তমানে নীলা একটু বেশি ইগনোর করছে বোধহয় আমাকে। ফোন দিলে ধরতে চায় না, মেসেজেরও রিপ্লাই দেয় না, কলেজে ঠিকমতো আসে না। সিদ্ধান্ত নিলাম নীলা কালকে কলেজে আসলে জিজ্ঞাসা করব। পরদিন কলেজে সকালে নীলাকে অনেকবার ফোন দেওয়ার পর তারপর কল ধরেছিল। তাকে কলেজে আসতে বলেছিলাম। দুজনেই ক্যাম্পাসে বসে আছি। নীলার দিকে তাকিয়ে দেখলাম সে শুধু এদিক সেদিক তাকাচ্ছে। বুঝতে পারছি বিরক্ত বোধ করছে। নীলা, আমাকে একটা কথা বলবে? কি? তুমি ইদানিং দেখছি আমার সাথে তেমন কথা বলতে চাও না, ইগনোর করছো। কি হয়েছে তোমার? কোথায় ইগনোর করছি? তাহলে অন্যদিকে তাকিয়েছো কেন? আর এদিক ওদিক কি দেখছো? না কিছু না, ভালো লাগছে না তাই। আচ্ছা আমি গেলাম, ক্লাস শুরু হয়ে যাবে। আগে আমার প্রশ্নের উত্তরটা দাও। হাত ছাড়ো। কেন, কি হয়েছে? তোমাকে হাত ছাড়তে বলেছি, ছাড়ো। জোর দিয়ে কথাটা বললো, তাই আমিও ছেড়ে দিলাম। তুমি জানতে চাও না কেন ইগনোর করি? কারণ তোমাকে আমি আর ভালোবাসি না। কথাটা শোনার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না। মানে? মানে আবার কি? শুনতে পাওনি? তুমি আমার সাথে ফাজলামো করছো না তো? তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাজলামি করছি? কিন্তু আমি কি করেছি সেটা তো বলবে। তুমি কিছুই করনি, যা করার সব আমি করেছি। মানে? মানে তোমার সাথে আমার রিলেশনে জানানোটাই ভুল ছিল। তুমি আস্ত একটা প্যারা। কি বলছো নীলা? হ্যাঁ ঠিকই বলছি। সব সময় ফোন দিয়ে ডিস্টার্ব করবা। যদি জানতাম তাহলে তোমার সাথে রিলেশনে জড়াতাম না। তোমাকে ফোন দিয়ে খোঁজখবর নেই কারণ তোমাকে যে আমি বড্ড ভালোবাসি নীলা। এটা ভালোবাসা না, আবেগ। আবেগের বশে কথাগুলো বলছো। আমিও এতদিন সেই আবেগেই বন্দী ছিলাম, এখন বুঝতে পারছি। সুতরাং আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। নীলা, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি যদি বলো তো আমি আর রোজ রোজ তোমাকে ফোন দিয়ে বিরক্ত করবো না, তোমাকে জ্বালাবো না। যখন তুমি ফ্রি থাকবে শুধু 2-3 মিনিট কথা বললেই হবে। তবুও রিলেশনটা নষ্ট করো না। দেখো সিয়াম, আমি কারোর সাথে রিলেশন রাখতে পারবো না। তোমার জন্য আমার পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে। সব থেকে ভালো হয় তুমি আমাকে ভুলে যাও আর 2 দিন বাড়িতে আরাম করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। হাতটা ছাড়িয়ে নিয়ে বেশ শান্তভাবে এই কথাটা বলে চলে গেল নীলা। ক্যাম্পাসে বসে রইলাম, ওখানেই বসে রইলাম আমি। নীলা এটা কীভাবে পারলো? বেশ শান্তভাবেই আমার সাথে ব্রেকআপ করে দিল। জোরে হাওমাও করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। আশেপাশে অনেক মানুষ রয়েছে। চুপটি করে বাসায় চলে আসলাম। তারপর থেকে সারাক্ষণ নিজেকে রুমের মধ্যে আবদ্ধ করে রাখতাম। নীলার ফোন বন্ধ থাকে সব সময়। কলেজে গেলেও কথা বলতে চায় না, তাই আর যায়ও না। ওর সাথে দেখা হওয়ার পর কথা না বললে যে কষ্ট পাবো, তার থেকে দেখা না হলে কষ্ট হয়তো কিছুটা কম পাবো, সেটা ভেবে বাড়িতে বসে থাকি। এতক্ষণ পরে সাদিয়াকে বলছিলাম আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। কথাগুলো শেষ করে পাশে বসে থাকা সাদির দিকে তাকিয়ে দেখলাম তার চোখের কোণায় বিন্দু বিন্দু জল জমে আছে। আমার চোখটা ভিজে উঠেছে। তারপর কি হলো? তারপর আর কি, যা হবার তাই হলো। ওর সাথে যোগাযোগ বন্ধ, ব্যাস। তারপরে আর কিছুই হয়নি? না। সত্যি না, নাকি আমাকে বলতে চাও না আর কিছু? সবই তো বললাম। তো এতদিন আমাকে কিছু বলনি কেন? এমনি বলা হয়ে ওঠেনি। তাছাড়া আজকে হয়তো বলা হয়ে উঠতো না। শুধু শুধু কি? তোমাকে বললাম না বাসা থেকে বিয়ে ঠিক করেছে, আর যার সাথে করেছে সে আর কেউ না, সে হলো নীলা। মানে কি? সাদি আমাকে প্রশ্ন করলো তোমার বাড়ি থেকে জানতো যে তুমি নীলাকে ভালোবাসতে? আচ্ছা তাই নাকি? আচ্ছা সিয়াম, তুমি আমাকে কতটা ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? কারণ আমার খুব ভয় হচ্ছে যদি তুমি নীলাকে এখন বিয়ে করে নাও, কারণ সে তো তোমার গার্লফ্রেন্ড ছিল। সাদিয়া, হতে পারে নীলা আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে চলে গিয়েছে। তুমি আছো এখন আমার। তবু আমাকে বিয়ে করতে পারবে বিশ্বাস করো? আমি তোমার মা বাবার সাথে কখনোই ঢাকার ভাষায় কথা বা খারাপ ব্যবহার করব না, শুধু তুমি আমার পাশে থেকো। যে ধরার মাঝে বোঝা যাচ্ছে কিছু একটা হারিয়ে যাচ্ছে, সে হারানোর ভয় যেমনটা আমি উপলব্ধি করেছিলাম, আমি কি সেই পূর্ণতার প্রেমে সারা দিয়ে সাদিয়া নামক মেয়েটাকে কষ্ট দিতে পারবো? সেও কি পারবে আমাকে ছেড়ে থাকতে? ভালোবেসে তাকে না পাওয়ার কষ্টটা যে আমিও বুঝতে পারি না। যে করে হোক কালকে সাদিয়াকে নিয়ে দরকার হয় বাড়িতে যাব। বাবা যেটাই বলুক না কেন বোঝানোর চেষ্টা করব। কি হলো, কি ভাবছো? কিছু না। আমাকে ভুলে যাবে না তো? আচ্ছা কালকে কি তুমি আমার সাথে গ্রামে যেতে পারবে? হ্যাঁ। কিন্তু তোমার বাসায় কি বলবে? তারা তোমার ব্যাপারে জানে, তাদেরকে তোমার কথা বলেছিলাম। বলো কি, তারা মেনে নিল? কেন নিবে না? এক বাপের এক মেয়ে।
বাবার কারো একটা ছাড়া দুইটা হয় নাকি? থুর, ফাজলামি করো না তো। আচ্ছা, সন্ধ্যা হতে চললো, চলো বাসায় যাওয়া যাক। আর কালকে সকালে আমরা যাচ্ছি। ঠিক আছে। হোস্টেলে চলে আসলাম। রাতে শুয়ে আছি। সাদিয়াকে পুরোটা বলা হয়নি কেন এবার নীলার সাথে আমার আর যোগাযোগ হয়নি। ইন্টারের টেস্ট পরীক্ষার মাত্র 10 দিন বাকি, এমনটাই শুনেছিলাম বন্ধুদের কাছে। আসলে তারপর থেকে আর কলেজে যাওয়াই হয়নি। নীলাকে আর বন্দি বিরক্ত করিনি। অবশ্য ওর ফোনটা প্রায় বন্ধই থাকতো। স্যারা বলেছে কলেজে না গেলে নাকি পরীক্ষা দিতে দেবে না। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম। নীলাকে দেখলাম আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। অনেকদিন পরে দেখা। সেই চিরচেনা মুখ, মুখের হাসিটাও রয়েছে হালকা। কথা বলতে ইচ্ছে করছে। দীর্ঘদিতে তার কাছে গেলাম। হঠাৎ করে কোত্থেকে যেন আমাদের এই কলেজের ক্লাসমেট নীল এসে নীলার গায়ে ধাক্কা দিয়ে দাঁড়ালো। বিষয়টা হয়তো দেখার জন্য প্রস্তুত ছিলাম না, তবুও ভাবলাম একই ক্লাস, বন্ধু হতে পারে। তবে বেশ ঘনিষ্ঠভাবে একে অন্যের সাথে কথা বলছে। হাই নীলা। নীলা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো। কেমন আছো? ভালো। তোমার এই অবস্থা কেন? তোমার জন্য। মানে ফাজলামি করছো? আবেগটা বুঝি কাটেনি এখনো? ওসব বাদ দিয়ে মন দিয়ে পড়ালেখা করো, বুঝলে? আর হ্যাঁ, ওকে তো চিনই, নীলয় আমার বয়ফ্রেন্ড। কিছুটা ধাক্কা খেলাম। ভয় নেই, পড়ে যায়নি। মানুষ কিভাবে পরিবর্তন হতে পারে সেটা হয়তো নীলাকে না দেখলে বুঝতেই পারতাম না। নীলার জন্য মন খারাপ করছে না, বরং ঘৃণা হচ্ছে তার উপর। কিভাবে সে পারলো আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যেতে। সেদিনের মতো বাসায় চলে আসলাম। সিদ্ধান্ত নিলাম নীলার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টাই করব না। নিজের পড়ায় মনোযোগ দিলাম। ইন্টার পরীক্ষা দিলাম। শেষের পরীক্ষা দিন হয়তো নীলাকে শেষ দেখেছিলাম। রেজাল্টটা ভালো ছিল, যার ফলে এখানে চান্সও পেয়েছিলাম। তারপর প্রায় 2 বছর পর গতকালকে দেখলাম নীলাকে। আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে সে। সাদিয়াকে হয়তো কথাগুলো বলা যেত, তবুও বললাম না। থাক না কিছু কথা অজানা। নীলাকে না হয় একাই ঘৃণা করে যাই। অন্যকে তার কথা বলার কি দরকার আছে? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাদিয়াকে ফোন দিলাম। হ্যালো সাদিয়া, কোথায় তুমি? বাসায়। বাসায় মানে? যাবে না? হ্যাঁ যাব, কিন্তু কিন্তুটা কি? তার আগে তোমাকে আমার বাসায় এসে আমার বাবার সাথে কথা বলে নিতে হবে যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ। আপনি যে নাম্বারে কথা বলছেন তিনি এখন ব্যস্ত আছে, দয়া করে ফোনটা কেটে দিন। সিয়াম, ফাজলামি করো না তো, তোমাকে আসতে বলছি। কি বলছো? তোমার বাবা যদি কিছু বলে? কিছু বলবে না, তারা তো তোমার ব্যাপারে জানেই। তবুও ভয় করছে। তোমাকে আসতে বলছি, আসো। আসছি। রেডিওয়ে সাদিয়ার বাসা থেকে রওনা দিলাম। না জানি সাদিয়ার বাবা আমাকে কি বলবে। অবশ্য তার সাথে 2-1বার কথা হয়েছিল, তবে সে জানতো আমি সাদিয়ার বন্ধু। কিন্তু এখন গেলে কী ভাববে তাই নিয়ে খুব চিন্তা হচ্ছে। মনে সাহস নিয়ে সাদিয়ার বাসায় গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো, আপনি? হ্যাঁ ভালো। বসো, দাঁড়িয়ে কেন? না আঙ্কেল, সমস্যা নেই। সাদিয়াকে দেখছি না যে। ও রুমে রেডি হচ্ছে, তুমি বসো। আমি আর জোর করলাম না, চুপ করে বসে রইলাম। শুনলাম তুমি আর সাদিয়া নাকি প্রেম করো। আমার দিকে 1 কাপ চা বাড়িয়ে দিয়ে চাটা নিতে বলল। চায়ের কাপটা আমি নিয়ে নিলাম। চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথেই তিনি বলে উঠলেন, আমার মেয়ে বলল তুমি নাকি ওকে নিয়ে তোমাদের গ্রামের বাড়িতে যেতে যাচ্ছ। জি আঙ্কেল। কারণটা কি জানতে পারি? আসলে আঙ্কেল ওই আর কি। বলার মাঝে সাদিয়া এসে উপস্থিত। থাক বাবা, বলতে হবে না। সাদিয়া বলেছিল শুধু এতটুকুই বলবো, একটাই মাত্র মেয়ে আমার, সে যেন সেখান থেকে হাসি খুশিভাবে ফিরে আসে। যদি মন খারাপ থাকে তো বুঝতে পারছো। কিছুটা যেন স্বস্তি পেলাম। কথাটা বলে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা রেখে দিলেন। আচ্ছা বাবা, আমরা এখন বের হই। যা। আর সিয়াম বাবা, ওকে দেখে শুনে নিয়ে যেও। জি আঙ্কেল। বলে তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। রাস্তায় এসেই সাদিয়ার মাথায় একটা গাট্টা মেরে দিলাম। ওই মারলে কেন? তো কি করব? তোমার বাবার সাথে দেখা করা দরকার ছিল বুঝি? না হলে থ্রেটটা দিত কে? ভয় পাইছো তাই না? না। ভালো, জানোই তো আমি হাসি খুশি ভাবে ফিরে না আসলে কি হবে। আমার বাবা খুব রাগী মানুষ। বলে মিটিমিটি করে হাসছে। এবার চলো। দুজনেই বাসের মধ্যে বসে আছি। তোমার বাড়িতে কি জানে যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ? না। না মানে তাদেরকে বলনি? হুম যদি তারা আমাকে দেখে কিছু বলে? তুমি তো আবার সুযোগ পেলে বলা তো যায় না আমাকে ছেড়ে চলে যেতে পারো। তুমি আমাকে এমন ভাবো? হুম যাও, তোমার সাথে কথাই বলবো না। নীলা বলল, আচ্ছা আমাকে কি ওই মেয়ে মানে নীলার সাথে দেখা করাবে? আমি বললাম, ভালো কথা মনে করেছো। মানে?
মানে ভাবছি ওখানে গিয়ে সোজা আগে নীলার সাথে দেখা করব। ওকে বলবো যে আমি ওকে বিয়ে করতে পারবো না। তারপর গিয়ে সোজা বাবা মায়ের সাথে কথা বলবো। কিন্তু তুমি ওর সাথে কথা বলবে কিভাবে? ওকে ফোন করে আসতে বলছি, বিকেলে যাতে দেখা করে। নাম্বার আছে ওর? আগের নাম্বার মনে আছে, ফোন দিয়ে দেখি খোলা আছে কি না। নীলা সে আগের নাম্বারে ফোন দিলাম, ফোন বাজছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো, আপনি? জি ভালো। আপনি করে বলছো যে? তুমি করে বলার অধিকারটা যে নেই। দূর, বাদ দাও তো। 2 দিন বাদে বিয়ে হবে, আবার ন্যাকামো করছো। আচ্ছা, আজকে বিকেলে দেখা করতে পারবেন? আগে যেখানে সবসময় দেখা করতাম, সেই স্কুলের কাছেই। ঠিক আছে, তার আগে তুমি করে বলো। আচ্ছা, 3টার দিকে চলে এসো। আচ্ছা, আসবো। কি করছো? বাসে বসে আছি। কেন, তুমি না বাড়িতে? না, ঢাকায় আসছিলাম কালকে, আজকে আবার বাসায় যাচ্ছি। ভাবলাম আগে তোমার সাথে দেখা করব। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আসো, আমি অপেক্ষা করব। আচ্ছা, রাখলাম। ফোনটা কেটে সাদিয়ার দিকে তাকিয়ে দেখলাম মুখ হা করে তাকিয়ে আছে। অমন হা হয়ে তাকিয়ে আছো যে? মশা ঢুকবে তো। শালা, পুরান গার্লফ্রেন্ডকে পাইয়া আমাকে ভুলে গেছোস? ও তো কথা কি ওর সাথে? হ্যাঁ, নিজের হবু স্বামীকে শালা বলছো? স্বামী নাকি দেখা যাবে? ফোনেই গলে গেছো, সামনাসামনি দেখা হলে না জানি কি করবে। আমাকে তো মনে হয় ভুলে যাবে। গেলেই কি? খুন করে ফেলবো। আসতে আসতে প্রায় 3টার বেশি বেজে গেছে। স্কুলের কাছে আসতে দেখলাম দূরে নীলা বসে আছে। সাদিয়াকে কিছুটা দূরে দাঁড় করিয়ে নীলার সামনে গেলাম। কেমন আছো? ভালো, তুমি? ভালো। আসতে সমস্যা হয়নি তো? না। মেয়েটাকে? ও, মেয়েটা? দাঁড়াও, তোমার সাথে পরিচয় করে দিই। সাদিয়াকে ইশারায় ডাক দিলাম। সাদিয়া আমার পাশে এসে দাঁড়ালো। ওর নাম হচ্ছে সাদিয়া, আমার গার্লফ্রেন্ড। আর সাদিয়া, ও নীলা, তোমাকে যার কথা বলেছিলাম। হাই। হ্যালো সিয়াম, তুমি প্রেম করো? তারপর দুজনেই কুশল বিনিময় করলো। কতদিন? প্রায় 1.5 বছর। তোমার বাড়িতে জানে? না, আজকে জানিয়ে দেবো সবার কাছে। তার আগে তোমার সাথে পরিচয় করে দিলাম। তুমি বাড়িতে গিয়ে বলবা যে তুমি আমার সাথে বিয়ে করতে পারবে না। মানে কি, তুমি আমাকে ছাড়া অন্য মেয়েকে কিভাবে ভালোবাসতে পারলে? কি করব, তোমার প্রতি যে আমার আবেগ ছিল সেটা কেটে গিয়েছে যে। তুমিই তো বলেছিলে আবেগ, তাহলে তোমার সাথে ভালোবাসা হলো কবে? আমার ভুল হয়ে গেছিল সিয়াম, আমাকে মাফ করে দাও। দেখো নীলা, তুমি আমাকে যখন ছেড়ে চলে গিয়েছিলে তখন খুব খারাপ লেগেছিল। পরবর্তীতে যখন চাঁদের সাথে আমার পরিচয় হয় আর মেয়েটা আমাকে সত্যি খুব ভালোবাসে, তোমার জন্য আমি অন্য কাউকে কষ্ট দিতে পারবো না। বরং তুমি না হয় তোমার সেই নিলয়কে নিয়ে সুখে থাকো। আশা করছি বাড়িতে গিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না। হুম। আমি আর কথা বাড়ালাম না, বাসার দিকে হাঁটা দিলাম। মেয়েটা তোমাকে এখনো ভালোবাসে? হয়তো। তাহলে ওর সাথে বিয়ে করে নাও। আর তুমি? আমাকেও। ফাজলামো করো। হ্যালো শ্যাম, কোথায় তুমি? বাড়িতে আসতেছি। কুয়াশা, তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে? নীলার মা ফোন দিয়েছিল কালকে তোমার আর নীলার বিয়ে দিব। মানে? কিছু না, নীলা বলল তুই নাকি বাড়িতে এসেছিস আর ওর সাথে দেখা করতে গিয়েছিলে। হ্যাঁ। ওই বলল কালকে তোর সাথে বিয়ে দিয়ে দিতে, না হলে আবার নাকি তুই ঢাকায় চলে যাব। আচ্ছা, তাড়াতাড়ি আয়। কি বললো তোমার বাবা? নীলার মা নাকি ফোন দিয়েছিল, কালকে নাকি আমার সাথে বিয়ে ঠিক করেছে। মানে কি? মানে কিছুই না, দাঁড়াও নীলাকে ফোন দিচ্ছি। বলে 2বার ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ করলো। নীলা, তুমি কি কাজটা ঠিক করলে? কেন, আমি আবার কি করলাম? কি করলে মানে? তুমি তোমার মাকে ফোন করে কি বলতে বলেছো? ঠিকই তো বলেছি, তোমাকে কি আমি অত সহজে ছেড়ে দেব নাকি? দেখো নীলা, তুমি হয়তো অন্যের ইমোশনাল নিয়ে খেলা করতে পারো, কিন্তু আমি পারি না। সাদিয়াকে আমি ভালোবাসি, আর ওকে আমি ঠকাতে পারবো না। পারবে না মানে? আমি জানি তুমি ওকে ভালোবাসো না, আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছো। ঠিক আছে, যা ভাবো, শুধু এতটুকু মনে রেখো, তোমার সাথে যদি আমার বিয়ে হয় তো ভাবতে পারবে না কি হবে। বলে ফোনটা কেটে দিলাম। তার মানে তুমি কালকে নীলার সাথে বিয়ে করছো? হ্যাঁ। মানে? না মানে, আমি ওর সাথে বিয়ে করতে যাব কেন? বিয়ে করতে যাবে কেন আবার? কি তোমার মুখ দিয়ে সত্যটা বের হয়ে এসেছে, আসলেই তুমি ধোঁকাবাজ। সাদিয়া, কী সব বলছো? আমার সাথে বাড়িতে চলো। না, আমার তোমায় চেনা হয়ে গেছে, আমি চললাম। আমি দৌড় দিলাম ওর পিছনে। তার আগে ও একটা ট্যাক্সিতে করে চলে গেল। বুঝলাম না হঠাৎ করে ওর কি হলো। নীলার সাথে আমার বিয়েটা হয়েছে, বলতে গেলে
বাবার মান সম্মান বাঁচানোর জন্য বিয়েটা হলো। বাবা মাকে সাদিয়ার কথা বলেছি, কিন্তু তারা কিছুই বলেনি। প্রচুর রাগ উঠেছিল। আজকে বাসর রাত, নীলার জন্য। হয়তো আজকে শেষ রাত হতে পারে আমার সাথে। মনে এক প্রকার রাগ নিয়েই ঘরে গেলাম। মুখে ঘোমটা দিয়ে নীলা খাটের উপর বসে আছে। দেখো নীলা, আমার সামনে আমার ন্যাকামি করে বসে থাকার দরকার নেই। আমি আগে বলেছি যে আমি তোমাকে আর ভালোবাসি না, শুধু সাদিয়াকে ভালোবাসি। তাছাড়া বিয়েটা বাবা মায়ের জন্যই করেছি। আমি তোমার মুখটাও দেখতে চাই না। বরং ভালো হবে তুমি আমার পরিবারে বাবা মায়ের সাথেই থাকো। আমি এক্ষুনি বাসার পিছন দিক দিয়ে ঢাকায় চলে যাচ্ছি। কথাগুলো বলে উল্টো দিকে দাঁড়ালাম। তুমি আমাকে এত ভালোবাসো? পিছনে তাকে দেখি সাদিয়া বসে আছে। সাদিয়া, তুমি কেমনে? কি নীলা কোথায়? কেন, নীলা থাকলে খুশি হতে বুঝি? না মানে তুমি তো চলে গিয়েছিলে, কিভাবে কি? সাদিয়া আমার দিকে একটা কাগজ এগিয়ে দিল। কি আছে কাগজে? জানি না, নীলা বলেছিলে এটা তোমাকে বাসরাতে দিতে। সাদিয়ার হাতে কাগজটা নিয়ে দেখলাম চিঠি। লেখা পড়তে শুরু করলাম। প্রিয় সিয়াম, প্রিয় বলে সম্বোধন করলাম বলে রাগ করলে না তো? আসলে তোমাকে প্রিয় বলার অধিকারটা যে হারিয়ে ফেলেছি। অবাক হচ্ছ? যেখানে আমার থাকার কথা সেখানে সাদিয়া কিভাবে আসলো? কালকে যখন তোমার দেখা করে চলে গেল তার কিছুক্ষণ বাদেই সাদিয়া এসেছিল, কারণ আমি সেখানেই বসেছিলাম। তখন বুঝতে পেরেছি মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে। আর তুমিও। ভয় নেই যে তোমার বাবা মাকে কি বলবে। আমি বুঝিয়েছিলাম তাদেরকে। তুমি হয়তো ভাবছো আমার সাথেই কেন তোমার বাবা মা দেখা করতে এসেছিল। আসলে তোমার আর আমার প্রেমের কথা তোমার মা বাবাকে বলেছিলাম, সেজন্যই তারা আমাকে দেখা করানোর জন্য এনেছিল। তুমি হয়তো আমাকে খারাপ ভাবছো, ঘৃণা করো। হয়তো আমি কিভাবে তোমাকে ছেড়ে চলে গেলাম। আমি তোমাকে কখনোই ছেড়ে যাইনি। তুমি যখন আমার সাথে রিলেশনে ছিলে, খেয়াল করে দেখতাম তুমি পড়ালেখার প্রতি কেমন উদাস হয়ে পড়েছো। তাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। ভাবলাম হয়তো ভালোভাবে পড়বে, কিন্তু না, তুমি আমার জন্য তখনও অপেক্ষায় ছিলে। সেই জন্য তোমার সাথে ব্রেকআপ করার অভিনয় করেছিলাম। নিলয়কে তুমি হয়তো চেনো। সে কিন্তু আমার বয়ফ্রেন্ড ছিল না। আমরা একসাথে প্রাইভেট পড়তাম, সেখান থেকে পরিচয় ছিল। ওকেই বলেছিলাম তোমার সামনে অভিনয় করতে, যাতে তুমি আমাকে ভুল বুঝো। আর এসব কিছুই করেছিলাম তোমার ভালোর জন্য। তোমাকে ছাড়া আমিও ভালো ছিলাম না। রোজ কষ্ট পেতাম, তবুও মনকে বোঝাতাম পড়ালেখা শেষ করে যদি ভালো কিছু করতে পারো তো তোমার সাথে না হয় পরে সারাটা জীবন কাটাতে পারবো। পরে যখন আর পারলাম না, তোমার মা বাবাকে জানিয়ে দিলাম আমাদের কথা, যার কারণে আমার সাথে তোমার বিয়ে ঠিক করলো। ভেবেছিলাম সব কথা তোমাকে জানিয়ে আবার আগের মতো করে আগলে রাখবো, কিন্তু তার আগেই তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। তাই আর বলিনি। আমি বুঝতে পারিনি তুমি হয়তো অন্য কারোর সাথে রিলেশনে জড়াতে পারো। সবশেষে একটা কথাই বলবো, সাদিয়া মেয়েটা ভালো। আমি যতদূর বুঝতে পারলাম তাকে তুমি তোমার সবটুকু দিয়ে ভালোবাসো। আমি না হয় ওর মধ্যেই বেঁচে থাকবো। ভেবো না যে আমি আত্মহত্যা করতে যাচ্ছি। আত্মহত্যা যে মহাপাপ। তবে বেঁচে থেকেও যেন হয়তো থাকবো না। ভালো থেকো। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, না হলে তোমাকে দেখে হয়তো আর নিজেকে আটকে রাখতে পারবো না। যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিও। ইতি, তোমার সেই বেইমানি করা নীলা। চিঠিটা পড়ার পর হয়তো চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। মেয়েটা সত্যিই তোমাকে ভালোবাসতো। হুম। আমি না হয় নীলার হয়ে থাকলাম তোমার। কান্না করছো কেন? তুমি কান্না করলে যে আমারও খারাপ লাগে। হাসো একটু। শোনো, নীলাকে যেমন ভালোবেসেছিলে আমাকেও বাসবে। যদি চাও তো নীলার সাথে যোগাযোগ করতে পারো, তবে কখনো দেখা করবা না, ঠিক আছে? তার থেকে নীলার কাছেই চলে যাই। খুন করে ফেলবো। আসো না, আজকে আমরা সারা রাত ধরে গল্প করব। অনেক ক্লান্ত লাগছে। আজকে না, আজকে ঘুমাও বলে বিছানার একপাশে শুয়ে পড়লাম। সাদি আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। নীলার জন্য অনেক খারাপ লাগছে। আসলেই ভালোবাসা বড়ই অদ্ভুত। কখন কি হবে সেটা বলা যায় না। হয়তো ওদিকে নীলা বন্ধ করে বসে আছে, নয়তো চোখের জল ফেলছে। তো বন্ধুরা, কেমন হলো গল্পটি অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন আর দোয়া করবেন আমার সাদিয়ার জন্য। দেখা হচ্ছে নতুন গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।